তো এই দুটো সাবজেক্ট আমাদের এবার পড়াশোনা শুরু করতে হবে এই দুটো সাবজেক্টের উপর। ফার্স্ট আমাদের যেটা আজকে তোমার সাথে স্ক্রিনটাকে শেয়ার করতে হবে। দেখো তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আহ তোমাদের সাবজেক্ট এই সিলেবাস হচ্ছে এটা, ঠিক আছে? তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিবিএমএস, অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের সাইডে ডিবিএমএস, এক মিনিট। ডিবিএমএস সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া ছিল আগে? হোপফুলি থাকবে না, নাম হয়তো শুনেছো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই যে আমাদের সমস্ত ওয়েবসাইট গুলো রান হচ্ছে, সমস্ত কিছু যে রান হচ্ছে অনলাইনে, এই যে ডাটা গুলো আমরা জেনারেট করছি প্রত্যেক দিনই, ধরো কোনো না কোনো ডাটা জেনারেট হচ্ছে এবং সেগুলোকে তো স্টোর করে রাখতে হবে। তো সেই সমস্ত জিনিস যেখানে স্টোর হয়, ম্যানেজমেন্ট হয়, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? তো এখানে আমরা কি কি দেখবো একটু ওভারঅল সিলেবাসটা আগে আমরা দেখি, তারপরে আমরা ইন ডিটেলস এক একটা টপিক গুলো নিয়ে ডিসকাশন করব। এবং এটা খুবই একটা লেন্দি টপিক, মানে লেন্দি, অনেকটাই টাইম কনজিউম করবে। তোমাদের নেক্সট পরীক্ষা মোটামুটি কি মাসে হতে পারে, আইডিয়া এনি? ফেব্রুয়ারি 2 তারিখ থেকে তো বলেছে। ফেব্রুয়ারি দু জি তারিখ তাই। আচ্ছা, হুম। আচ্ছা। 12 তারিখ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির 12? 12 12। 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, কম্পিউটারও জানি না কবে, আচ্ছা, 12 তারিখে। কম্পিউটার 12 তারিখে আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, আমাদের 12 তারিখ থেকেই তো মনে হয় শুরু হবে। আমি তো দেখলাম 2 তারিখ থেকে শুরু ছিল, 2 তারিখ থেকে 27 তারিখ ওরকমই হওয়ার কথা, কারণ ও আচ্ছা, এতদিন? আমাদের কম্পিউটার সায়েন্স যত, হ্যাঁ 27 তারিখ কম্পিউটার সায়েন্স। 12 তারিখ আচ্ছা, থেকে 27 তারিখ দেখেছিলাম না। না, 12 তারিখে 8 থেকে 22 তো এবারই হলো পরীক্ষা, তো কাছাকাছি হয়ে, এর আগের বার, এর পরের বার একটু বেশি বেশি ছাড় আছে মাঝখানে কোনো কোনো সাবজেক্টে। আচ্ছা, ওই তো তোমাদের হ্যাঁ, 12 থেকে সেপ্টেম্বর, 27 তো 15 দিনই হয়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাসের কাছাকাছি পাবে, 4-5 মাসের কাছাকাছি পাবে। 6 মাসের সেমিস্টার বলে, কিন্তু 6 মাস পাওয়া যায়। কিন্তু স্যার ওই আমরা জানুয়ারির সময় হয়তো ক্লাসগুলো করতে পারবো না, জানুয়ারির শেষে বা তার আগের দিকে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে সিলেবাস শেষ করে দিলে ভালো হয়। আর জানুয়ারিতে কি হ্যাঁ আছে? স্যার, জানুয়ারিতে মেন্স জানুয়ারিতে আছে যেই আমাদের, মেন্স ওটাই টেন্স হবে না। আছে তো, ওই আচ্ছা, জন্য আচ্ছা। ওগুলো সব। এন্ট্রান্সের পরীক্ষা আছে। এন্ট্রান্সের পরীক্ষা তোমাদের এত তাড়াতাড়ি করে নিচ্ছে? ওটা তো মোটামুটি মার্চে হতো আগে। না না, এটা জানুয়ারিতেই ফার্স্ট একটা হয়, অ্যাটেম্প। একটা এপ্রিলে আচ্ছা। হয়। হুম। হুম। ঠিক আছে, আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এটা শেষ করে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে যেহেতু পরীক্ষা, তাহলে জানুয়ারিটা আমি তোমাদের ওই প্র্যাকটিসের জন্য রেখে দেবো, ঠিক আছে? জানুয়ারিতে তোমরা তাহলে ঠিক আছে। কোশ্চেন কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে আর পরীক্ষাগুলো দেবে। যেরকম আমরা এবারে দিলাম, পরীক্ষাগুলো দেবে, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস হবে। আর ডাউট থাকলে তো অবভিয়াসলি ক্লিয়ার হবে। তো সিলেবাসটা ওভারঅল একটু দেখে নিই। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে তোমাদের ফার্স্ট যে পার্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন পার্টে আমরা কি দেখবো? ড্রব্যাকস, লেগেসি সিস্টেম, অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস, অর্থাৎ আমাদের যে আগে লেগেসি সিস্টেম ছিল তার সাথে এই ডিবিএমএস এর অ্যাডভান্টেজ কি আছে সেটা দেখবো। লেয়ার্ড আর্কিটেকচারস অফ ডিবিএমএস, ডিবিএমএস এর অনেক কটা লেয়ার্ড স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার গুলো সম্পর্কে আমরা আইডিয়া নেব। ডাটা ইন্ডিপেন্ডেন্স, ডাটা মডেল, স্কিমাস অ্যান্ড ইনস্ট্যান্স, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। ডাটা ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস ল্যাঙ্গুয়েজেস, ডাটাবেস ইউজার, ডিবিএ, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডাটা ডিকশনারি। তো এই জিনিসগুলো আমরা ফার্স্ট সেকশন ইন্ট্রোডাকশনের মধ্যে শিখব। তো এই ডিবিএমএস এর
প্র্যাকটিক্যাল পার্টটাও আছে। প্র্যাকটিক্যাল পার্টটা আমরা যে সফটওয়্যারটাই করবো সেটা তোমাদের আমি বলে দেবো। সেটা হচ্ছে মাই এসকিউএল এ আমরা করবো, তার জন্য একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়। তো ওটা আমরা যখন প্র্যাকটিক্যালের দিকে যাব তখন তোমাদের ওটা শেয়ার করে দেবো যে কি সফটওয়্যার লাগবে। বেসিক্যালি জ্যাম্প বলে একটা সফটওয়্যার হয়, সেটা ইনস্টল করলেই কাজ হয়ে যায়। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করে, জ্যাম্প আছে, ওয়াম্প আছে। তো তোমাদের স্কুলে কি সফটওয়্যার ইউজ করে সেটাও দেখার বিষয়। তো একটা সফটওয়্যারের কাজ শিখে নিলে তোমরা ওই জ্যাম্পি দিক আর ওয়াম্পি দিক আহ মোটামুটি ইন্টারফেসটা প্রায় সিমিলার। এবার কিছু ভেতরে এদিক সেদিক মানে ইন্টারফেসটাতে কিছু এদিক সেদিক আছে। বেসিক কাজকর্ম, দুটোর কনসেপ্ট কিভাবে হয় সমস্ত কিছুটা এক। এবার সেটা তোমাদের দেখার বিষয় তোমাদের স্কুলে কি করাচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল, যেটাকে আমরা সংক্ষেপে ইয়ার মডেল বা ইয়ার ডায়াগ্রাম বলে থাকি। সেই ইয়ার ডায়াগ্রাম সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে, যেখানে এন্টিটি, অ্যাট্রিবিউটস, রিলেশনশিপ, স্ট্রাকচারাল এন্টিটিস কিজ, সুপার কি, ক্যান্ডিডেট কি, অল্টারনেট কি, প্রাইমারি কি, একটা টেবিলের সাথে অন্য টেবিলের কিভাবে রিলেশন তৈরি করা হয়। বেসিক্যালি ডাটাবেস বলতে কি জিনিসটা তোমাদের আইডিয়া আছে? ডাটাবেস বলতে তোমাদের মাথায় কি খেলছে বলো? ডাটাবেস জিনিসটা সম্পর্কে তোমরা কি বোঝো? যেখানে ডাটাগুলো জমা করে রাখে, মানে আমাদের আচ্ছা, যে ডাটাগুলো ইউজ টিউজ করি। আচ্ছা, একদম। অভিনীল? স্যার এটাই তো মনে হচ্ছে। আচ্ছা, ডাটাবেস মানে আমরা এক্সেল সবাই ইউজ করেছে তো, হ্যাঁ, হ্যাঁ, এক্সেল ইউজ করেছি। এইরকম সেট অফ টেবিলস যখন আমরা একটা জায়গায় স্টোর করে রাখি সেইটাই হচ্ছে ডাটাবেস। এবার ডাটাবেসের আমরা যখন ক্লাসিফিকেশন দেখবো তখন জিনিসগুলো ক্লিয়ার হবে। দু ধরনের ডাটাবেস হয়, একটা হচ্ছে স্ট্রাকচারাল, একটা হচ্ছে নন স্ট্রাকচারাল। তো স্ট্রাকচারাল ডাটাবেস যেটা আমরা এক্সেল সিটের মধ্যে রো এন্ড কলাম ফরম্যাটে স্টোর করে রাখতে পারি সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ডাটাবেস। আর যেরকম আনস্ট্রাকচারাল ডাটাবেস যেমন ভিডিও, অডিও, এগুলো এরকম রো আর কলাম ফর্মে স্টোর করে রাখা যায় না। তো এই আনস্ট্রাকচারাল ডাটাবেস, তো এই জিনিসগুলো সম্পর্কে সমস্ত কিছু আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই এন্টিটি রিলেশনশিপস সেই প্রাইমারি কি, অল্টারনেট কি, ক্যান্ডিডেট কি, দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে হেল্প করে। তাদের মধ্যে কি সম্পর্ক আছে সেগুলো বের করতে হেল্প করে। তো ইয়ার ডায়াগ্রাম অফ সাম এক্সাম্পল ডাটাবেস উইক অ্যান্ড স্ট্রং এন্টিটি সেট, স্পেশালাইজেশন, জেনারেলাইজেশন, দেন কনস্ট্রেন্ট, স্পেশালাইজেশন অ্যান্ড জেনারেলাইজেশন অ্যান্ড এগ্রিগেশন। তো এইটা আমরা দেখবো এন্টিটি রিলেশনশিপ মডেলের। নেক্সট যে পার্টটা আসছে সেটা হচ্ছে রিলেশনাল মডেল, যেখানে আমরা বেসিক কনসেপ্ট অফ রিলেশন মডেল অ্যান্ড রিলেশনাল অ্যালজেব্রা এই দুটো পার্ট নিয়ে পড়াশোনা করব। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন কন্ট্রাস্ট, যেখানে আমরা ডোমেইন কনস্ট্যান্ট, রেফারেন্সিয়াল কনস্ট্যান্ট, ইন্টিগ্রিটি ভিউ, ইন্টিগ্রিটি অ্যান্ড ভিউ এই জিনিসগুলো সম্পর্কে আমরা দেখব। নেক্সট যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এসকিউএল, অর্থাৎ স্ট্রাকচারাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এই এসকিউএল এর মাধ্যমে আমরা এই যে কোয়ারি গুলো করি না, সেইগুলো এই এসকিউএল ফর্মে বেসিক্যালি পাস হয়। অর্থাৎ সার্চ কোয়ারি, আমার বিএমএস এ যাদের স্যালারি ৮০,০০০-এর ওপর তাদেরকে শো করো। একটা মনে করো এমপ্লয়ের একটা ডাটাবেস আছে, এবার যাদের স্যালারি ৮০,০০০-এর ওপর, এই যে ফাইন্ড, এই যে ফিল্টার, এই যে সার্চের অপশন গুলো, এগুলো সমস্ত কিছু এসকিউএল এর মাধ্যমেই হয়ে থাকে। অর্থাৎ ইন্ট্রোডাকশন, ডাটা ডেফিনিশনস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা টাইপ, ক্যারেক্টার, ভ্যারচার, ইন, ফ্লোট, ডেট, এগুলো সমস্ত ডাটা টাইপ আমরা সি প্রোগ্রামিং এও দেখেছি। এখানে আরো নতুন নতুন ডাটা টাইপ আছে, সেগুলো সম্পর্কে আমরা এই ডিটেলস আইডিয়া নেব। কনস্টেন্টস, নট নাল, ইউনিক, প্রাইমারি কি, এই সমস্ত জিনিসগুলো আছে। দেন ক্রিয়েট ডাটাবেস, ইউজ ডাটাবেস, শো ডাটাবেস, ড্রপ ডাটাবেস, শো টেবিলস, ক্রিয়েট টেবিল, ডেসক্রাইব টেবিল, এরকম হাজারো একটা ফাংশনস আছে এবং তাদের কাজ আছে। সেই জিনিসগুলো আমরা এসকিউএল কোয়ারি যখন শিখবো তখন এই ডিটেলস আমরা আইডিয়া পাবো। আর মোস্ট টাইম কনজিউম করবে এসকিউএল কোয়ারি, কারণ এখানে হাজারো একটা কোয়ারি আছে। আমাদের পাইথনে যেমন হাজারো একটা ফাংশন ছিল, তো এখানেও এইরকম কোয়ারি গুলোকে আমাদের প্র্যাকটিক্যালি রান করে দেখে দেখে কাজগুলো করতে হবে। তার জন্য আমাদের ওই জ্যাম্প মাই এসকিউএল ডাটাবেসটা লাগবে, ওটা আমি তোমাদের যখন এই এসকিউএল পার্টে যাব তখন বলে দেবো। তার আগে থিওরিটিক্যাল পার্ট, এত দূর অব্দি পুরোটাই থিওরিটিক্যাল পার্ট।
তো থিওরিটিক্যাল পার্টে তোমাদের ওই সমস্ত সফটওয়্যার গুলো কাজ দেয়, জাস্ট জিনিসগুলোকে বুঝতে হবে। থিওরিটিক্যালটা কমপ্লিট হলে তারপরে স্কুলে যখন যাব তখন জিনিসগুলো আরো ইন ডিটেলসে বুঝতে পারবে যে কিভাবে কাজ করছে, ডাটাবেসে কিভাবে সমস্ত কিছু স্টোর করা হচ্ছে, কিভাবে সেখান থেকে কোনো কিছু ফেচ করা হচ্ছে, রিট্রিভ করা হচ্ছে, ডিলিট অপারেশন করা হচ্ছে। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিই কিরকম জিনিসটা হয়, পরে এগুলো আরো আইডিয়া পাবে। তো এটা হচ্ছে আমাদের জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। যখন হবে তো আইডিয়া দিয়ে দেবো। এখানে দুটো অ্যাপাচি এন্ড মাই স্কুল সার্ভারটাকে অন করতে হয়, এখান থেকে অ্যাডমিন প্যানেলে যেতে হয়। অ্যাডমিন প্যানেলে যাওয়ার সাথে সাথে এখানে এরকম ইন্টারফেস তোমার ওপেন হবে। তো ইন্টারফেসটা ওপেন হওয়ার সাথে সাথে একটু ওয়েট করবে, এটা একটু লোড নিতে টাইম নেয়। তো এইরকম ইন্টারফেসে চলে আসে পিএইচপি মাই অ্যাডমিন ইন্টারফেস। এখানে বিভিন্ন রকম ডাটাবেস তোমরা তৈরি করতে পারো, এখান থেকে নিউ বলে ডাটাবেস আছে সেটা এখান থেকে দেখতে পারো। যেমন আমার কাছে একটা হসপিটালের ডাটাবেস আছে, তো এখানে দেখো ডক্টর, পেশেন্ট, ট্রিটমেন্ট। তো সেই রকম ডাটাবেস গুলো তোমরা তোমাদের নিজস্ব মতো তৈরি করে নিতে পারো। এখানে ডক্টরের আন্ডারে যদি যাও তাহলে কে কে ডক্টর আছে তার লিস্ট চলে এলো, ঠিক আছে। তো এইভাবে কাজগুলো করা যায়, এগুলো আমি তোমাদের সমস্ত কিছু হ্যান্ডস অন শেখাবো কিভাবে কি করা হচ্ছে কিভাবে হচ্ছে না। তো এটা নিয়ে এখন অতটাও ভাবতে হবে না, আমি জাস্ট বলে দিলাম আমাদের মোস্টলি কাজটা এটাকে নিয়েই হবে। ওকে, তো আমি এটাকে অফ করে দিলাম। তো আজকে তাহলে তোমাদের যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে বেসিক জিনিসটা, অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে। ওকে, তো ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। তোমরা খাতা পেন একটা রেডি, একটা খাতায় ডেডিকেটেড করো ডিবিএমএস এর জন্য, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে এখান থেকে অনেক কোশ্চেন ইম্পর্টেন্ট তো হবেই। বেসিক্যালি এই পার্টটা মানে ইন্ডাস্ট্রির উপর বেস করে তৈরি, ইন্ডাস্ট্রির ডিমান্ডে যেই কাজগুলো হয় সেইগুলো এখানে আছে এসকিউএল কোয়েরির ওপর। সেই কাজগুলো তোমরা করতে পারে, আর এই এসকিউএলটা ভালো করে শিখে নিলে বা ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ভালো করে শিখে নিলে ইন্ডাস্ট্রি কিন্তু এর উপর বেস করে অনেক জব অফার করে। তো সেইগুলো গ্রাফ করতে গেলে এই ডিবিএমএস, পাইথন আর এই জিনিসগুলো একটু আইডিয়া রাখতে হয়। ওকে, তো আমার কথা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ? তাহলে এবার আমরা ডিবিএমএস এর ইন্ট্রোডাকশন পার্টটা শুরু করব। আমার অডিও ঠিকঠাক আছে তো, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, তো ঠিক আছে, চলো আমরা তাহলে এবার ইন্ট্রোডাকশন স্যার পার্টে যাই। মার্কস ডিভিশনটা কেমন আছে একটু দেখান, ওই মুভ যেদিকে মনে মুভ আছে। করো। আচ্ছা, দাঁড়াও। মার্কস ডিভিশন, মার্কস ডিভিশনটা কোথায় দেওয়া আছে বলো তো? তাহলে ফার্স্টের দিকে মনে হয়। ওই তো অবজেক্টিভ দিয়েছে। স্যার একটু শেষের দিকে দেখুন, আর যদি না থাকে তাহলে ওই আর কোন একটা সাবজেক্ট দেখছিলাম মার্কস ডিভিশন দেওয়া নেই। না, এটাতে নেই, নিচের দিকে নেই মার্কস ওই যে ডিভিশন। যে দেওয়া আছে যে 25 মার্কস, 10 মার্কস, দেখুন ওই, আরে ওই যে টপিকের নামগুলো আছে ওর পাশেই লেখা আছে এইটা দেখুন। এটা এটা টোটাল, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা 25 এটা পাইথনের জন্য ছিল। ভালো। হ্যাঁ এটা তো সেমিস্টার 3। এটা তো আমি দেখছি এই কম্পিউটারে ভাগ করেনি ওইভাবে কোনো, 20, এটা অন্যান্য সাবজেক্ট ভাগ করা আছে। তোমাদের মানে 3 কোশ্চেন। নম্বরে কত, 4 নম্বরে কত, এরকম ভাবে ভাগ করে দিতে হবে। না, আচ্ছা, তোমাদের যে কোশ্চেন এবার হলো সেখানে ডিবিএমএস, এই ডিবিএমএসই বলছি, সেখানে তোমাদের পাইথন থেকে ওই 25টা কোশ্চেন এসেছিল। হ্যাঁ হ্যাঁ। আর 26 নম্বর থেকে হ্যাঁ, ই দশটা কমার্স। দশটা কোশ্চেন হচ্ছে ই কমার্সের। হুম হুম। ওই রকম ভাবে হুম, এসেছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, সেটা। আর এখানে 15 নাম্বার আছে তোমাদের ফান্ডামেন্টাল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই থেকে, তার মানে টোটাল হচ্ছে তোমাদের 35 মার্কস। কিন্তু এই কোশ্চেন পেপারটা এবার লিখতে হবে, তাই তো? মানে কোশ্চেন দেবে, তার সাথে আমরা আগে যেরকম ভাবে হ্যাঁ। পরীক্ষা দিতাম সেইভাবে লিখতে হবে। আর এখান থেকে অনেক কোশ্চেন তৈরিও হবে, আর কোয়ারি ফোয়ারি লিখতে দিতে পারে, আমি দেখিয়ে দেবো কিভাবে কি করতে হয়। আহ খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক আছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস রিসেন্ট সিনারিও রেসপেক্টে, এবং ভবিষ্যতে এই জিনিসটার ডিমান্ড কিন্তু আরো বাড়বে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা তো এখন মডেল বিল্ড শিখবে না, কিন্তু কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে সেই জিনিসগুলো সম্পর্কে ডিটেলস আইডিয়া পাবে। ব্যাকগ্রাউন্ডে কিভাবে জিনিসটা কাজ হচ্ছে সেই জিনিসগুলোর আইডিয়া, বিভিন্ন রকম অ্যালগোরিদম,
সেই জিনিসগুলো জানতে পারবে। আর খুবই একটা ইন্টারেস্টিং টপিক। তো নেক্সট ক্লাসে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুরু করব। আমরা ওই আগের মতোই দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড টিবিএমএস, একটা একটা করে ক্লাস একটা করে হবে। ওকে, তো এখানে দেখো ডিবিএমএস এর ইন্ট্রোডাকশন পার্টটা আছে। চলো তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো, কারণ এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, আর নোট করে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। খাতায় সবাই হেডিং দাও ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর একটা ডেডিকেটেড আলাদা খাতা করবে ডিবিএমএস এর জন্য। আজকে হয়তো তোমাদের কাছে নেই, এইটুকুনি লিখে রাখো, পরে নতুন খাতায় এনে ওই পার্টটা ওখানে কপি করে নিও বা ওই পেজটা কেটে ওখানে লাগিয়ে রেখো। ওকে, তো এটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ইন্ট্রোডাকশন পার্ট। কি বলছে দেখো, ডাটাবেস জিনিসটা কি বলছে। Database may be defined as a collection of integrated, interrelated data may be shared in order and serve multiple applications. তো interrelated এই কথাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ডাটাবেসে যে টেবিলে যেরকম ডাটা আছে সেই টেবিলের ডাটাগুলো পরপর সেই রকমই ডাটা। মনে করো একটা এমপ্লয়ের ডাটাবেস তুমি তুলছো, তাহলে সেখানে আমি যে ইনফরমেশন গুলো পাবো সেটা এমপ্লয়ের ব্যাপারেই পাবো। এমপ্লয়ের স্যালারি, এমপ্লয়ের এজ, এমপ্লয়ি কতদিন আগে জয়েন করেছে, এমপ্লয়ের ডেজিগনেশন কি, সেই জিনিসগুলোই আমি পাবো। তো এইটা হচ্ছে একটা এমপ্লয়ের ডাটাবেস। সিমিলারলি একটা স্টুডেন্টের ডাটাবেস যখন তুলবো তখন স্টুডেন্টের ইনফরমেশন গুলোই পাবো। স্টুডেন্টটা কোন ক্লাসে পড়ছে, তার কি সাবজেক্ট কম্বিনেশন আছে, সে কত সালে জয়েন করেছিল, তার এজ কত, এই জিনিসগুলো আমরা পাবো একটা স্টুডেন্টের ডাটাবেসে। তো সেই জন্য বলছে দেখো কি, ডাটাবেস মে বি ডিফাইন্ড অ্যাজ এ কালেকশন অফ ইন্টিগ্রেটেড ইন্টার রিলেটেড ডাটা মে বি শেয়ার্ড অর shared in order to serve multiple application। একটা ডাটাবেস মাল্টিপল অ্যাপ্লিকেশন কে মানে ডাটা সার্ভ করতে পারে, ওই জন্য এই কথাটা বলছে মে বি শেয়ার ইন অর্ডার টু সার্ভ মাল্টিপল অ্যাপ্লিকেশন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে বলছি ডিবিএমএস, ফুল ফর্মটা মনে রেখো। DBMS এর full form database management system. Database management systems is a collection of interrelated data and a set of programs in order to provide a way of organizing, accessing and manipulating এই তিনটের মানে মেন টার্ম হচ্ছে সর্টিং, রিট্রিভিং, অ্যানালাইসিস এন্ড এডিটিং, ঠিক আছে, অফ that data and information in both convenient and efficient manner। তো ডাটাবেসের মাধ্যমে আমরা একটা ডাটা সেটের কি কি কাজ করতে পারি দেখো, সর্টিং করতে পারি। মনে করো আমাকে বলেছে যাদের স্যালারি সব থেকে বেশি তাদেরকে সর্ট করো, মানে মানে এইভাবে সর্ট হবে, যাদের স্যালারি সব থেকে বেশি তারা উপরে আসবে এবং তারপর কমতে কমতে নিচের দিকে নামবে, ঠিক আছে। বা উল্টোটাও হতে পারে, যাদের কম সব থেকে উপরে এলো অ্যাসেন্ডিং অর্ডারে এলো, ঠিক আছে। এই যে সর্টিং পার্টটা আমরা করতে পারি। রিট্রিভ করতে পারি, আমরা কোনো একটা জিনিস থেকে একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে চাইছি। মনে করো যাদের এজ 60-এর উপরে হয়ে গেছে, অর্থাৎ সিনিয়র সিটিজেনে চলে গেছে, তাদের ডাটাটাকে আমরা রিট্রিভ করতে চাইছি। তো সেই জিনিসগুলো আমরা করতে পারি। অ্যানালাইজিং করতে পারি, অ্যানালাইজ করে দেখতে পারি যে কার হিসাবে কোন স্যালারিটা যেতে পারে। তো সেই যে কাজগুলো করা যেতে পারে। নেক্সট এডিটিং করতে পারি, মনে করো কোনো এমপ্লয় বেরিয়ে চলে গেছে, তার ডাটাকে আমরা ডিলিট করে দিলাম। কোনো এমপ্লয় অ্যাড হচ্ছে, সেই ডাটাটাকে অ্যাড করে দিলাম। তো এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তুমি যখনই কোনো কিছু রেজিস্টার করছো, তোমরা সেটা অনলাইনেও বিভিন্ন রকম ওয়েবসাইট আমরা অ্যাক্সেস করি। যখনই তোমরা ওই যে ইউজার নেম বা ইমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিলে, ওটা একটা ডাটাবেসে এন্ট্রি হয়ে গেল। এবার তুমি নেক্সট টাইম যখন রেজিস্টার, ফার্স্ট টাইম তো রেজিস্টার করলে অর্থাৎ সাইন আপ করলে, নেক্সট টাইম যখন সাইন ইন করতে যাবে তখন ওই আইডি এবং পাসওয়ার্ডটা দিলেই তুমি লগ ইন করে ফেলবে, তাই তো। তোমাকে কি নতুন করে আবার সবকিছু দিতে হয়? দিতে হয় না তো। মনে করে দেখো, তুমি মনে করো ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলছো, হ্যাঁ স্যার। তাহলে ফেসবুকে তুমি ফার্স্ট টাইম সমস্ত ইনফরমেশন দিয়ে ফিল আপ করে সাবমিট করে দিলে, দেওয়ার পরে তাদের ডাটাবেসে ওই ইনফরমেশনের রেসপেক্টে একটা রেকর্ড তৈরি হয়ে গেল, একটা এন্টিটি তৈরি হয়ে গেল। এবার তুমি নেক্সট টাইম যখন সাইন ইন করবে, ওই আইডি এবং পাসওয়ার্ডটা তোমাদেরকে মনে রাখতে হচ্ছে, ওই দুটো সাবমিট করে এন্টার করলেই তুমি লগ ইন হয়ে যেতে পারছো। তো সেইভাবে সিমিলার ওয়েতে তুমি নিজস্ব ডাটাবেস তৈরি করে সেখানে
কোনো ইউজারকে এডিট ডিলিট করতে পারো। তো এই জন্যই বলছে দেখো, সর্টিং, রিট্রিভিং, অ্যানালাইজিং, এডিটিং এই কাজগুলো আমরা করতে পারি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অফ দ্যাট ডাটা অ্যান্ড ইনফরমেশন ইন বোথ কনভেনিয়েন্ট অ্যান্ড এফিসিয়েন্ট ম্যানার। তো ডাটাবেস ম্যানেজমেন্টের সিস্টেমের একটা খুব সুন্দর ইন্ট্রোডাকশন সেখানে লেখা আছে। তো এই কথাগুলো একটু লিখে নাও, হয়ে গেলে সেম ভাবে তোমরা চ্যাট বক্সে যেভাবে জানাতে সেইভাবে জানাও। তারপরে আমরা এর ডিফারেন্স দেখবো ফাইল প্রসেসিং সিস্টেমস অ্যান্ড ডাটাবেস সিস্টেমের মধ্যে। এটাকেই ওই লেগেসি সিস্টেম বলা হয়। ফাইল প্রসেসিং সিস্টেম যেটা আছে এটাকেই আগে মানে পুরাতন পদ্ধতিতে এইগুলো ইউজ হতো, এখন আর বর্তমান দিনে ইউজ হয় না। তো সেই জিনিসগুলো সম্পর্কে আগে আমি পড়বো, আগে এই জিনিসটা একটু তোমরা নোট হয়ে গেলে জানাবে চ্যাট বক্সে ডান লিখবো। ডিফারেন্সটা কি আছে, কেন আমাদের এই ডিবিএমএস এর প্রয়োজন, ঠিক আছে? তো এই যে ডিফারেন্স বিটুইন ফাইল প্রসেসিং সিস্টেম অ্যান্ড ডাটাবেস সিস্টেম, ফাইল প্রসেসিং সিস্টেম আমরা যে উইন্ডোজে যে সিস্টেমটা ইউজ করে থাকি বা লিনাক্সেও ইউজ করে থাকি, এই যে ফাইল হিসেবে স্টোর করে রাখা কোনো কিছুকে, তো সেই সিস্টেমটা আগেও ছিল। তো সেইটা কেন আমরা অ্যাজ এ ডিবিএমএস বা অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড হিসেবে ইউজ করতে পারি না? তো তার বিভিন্ন ড্রব্যাক আছে, সেই জিনিসগুলো সম্পর্কেই আমরা দেখবো। দেখো কি বলছে, দেখো difference between the file processing systems and database systems. The main difference between the file systems and DBMS is that file system helps to store a collections of raw data files into a hard disk. So while DBMS helps to easily store, retrieve and manipulate data in database in a organized manner. তো এখানে কথাটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি বলে দিই যে আমাদের এই যে ফাইল সিস্টেম আছে যেটা আমরা ইউজ করছি উইন্ডোজেও, তো এইটা বেসিক্যালি ফাইল সিস্টেম। আমরা যে ফাইল স্টোর করে রাখছি, একটা নিউতে গিয়ে ফাইল তৈরি করছি, রাইট ক্লিক করে নিউ করে ফাইল তৈরি করছি, এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা বেসিক্যালি ফাইল সিস্টেম। তো এই ফাইল সিস্টেমের মেজর যে ড্রব্যাকটা আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড হিসেবে ইউজ করি তখন যে দেখা যায় সেটা হচ্ছে আহ সিনক্রোনাইজেশনের অভাব। মানে তুমি তোমার ডিভাইসে কোনো কিছু চেঞ্জ করলে অন্য ডিভাইস সেটা রিট্রিভ করবে না, ঠিক আছে? আর এই ডিবিএমএস কি করে, পুরো জিনিসটাকে একসাথে করে দেয়, মানে সিনক্রোনাস, তোমার বিভিন্ন সাইমালটেনিয়াস ডিভাইসও সেম ইনফরমেশনটাই শো করবে, তুমি যদি কোনো কিছু চেঞ্জ করো সেটাও শো, ঠিক আছে? এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা নর্মাল ফাইল সিস্টেমে পাই না। এই জিনিসটা করতে গেলে আমাদের ডিবিএমএস এর হেল্প নিতে হয়। এই জন্য কি বলছে দেখো, ফাইল সিস্টেম হেল্পস টু স্টোর কালেকশনস অফ র ডাটা files into a hard disk, while a DBMS helps to easily store, retrieve, manipulate data in database in a organized manner. অর্গানাইজড ম্যানারটার মাধ্যমে এটাই বোঝাচ্ছে যে তুমি যখন কোনো কিছু চেঞ্জেস করছো সেটা সমস্ত কিছুতেই রিফ্লেক্ট করো, তাই তো? তো এখানে আরেকটি কি পয়েন্ট আছে দেখো, দ্য ফাইল সিস্টেমস ইজ ইনস্টলড ইনটু দ্য কম্পিউটার উইথ দ্য অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম তোমরা নিশ্চয়ই জানো, যেমন উইন্ডোজ 10, 11 বা লিনাক্স। তো এই অপারেটিং সিস্টেমের সাথে বাই ডিফল্ট ফাইল সিস্টেমটা ইনস্টল হয়ে যায়। এই files as a text file goes through the file systems to store into the hard disk. হার্ড ডিস্কের মধ্যে স্টোর হয়, বা এখন নর্মাল এসএসডি চলে এসেছে, তো এসএসডির মধ্যেও স্টোর হয়। সিমিলারলি দ্য ফাইল ইজ রিড ভায়া ফাইল সিস্টেম, ফাইল সিস্টেমের মাধ্যমে ফাইলটা রিড হয়। ডিবিএমএস স্টোর ডাটা অ্যাকর্ডিং টু এ স্ট্রাকচার। ডিবিএমএস এ ডাটাটা স্টোর হয় একটা স্ট্রাকচারের বেসিসে। তো সেই জন্য বলছে DBMS stores data according to the structure, trace structure. DBMS allow user to structured query language, এই SQL, এই SQL এর ফুল ফর্মটা মাথায় রেখো, এর ফুল ফর্ম হচ্ছে structured query language. It helps to issue queries to insert, update, select, delete ডাটা ইনস্ট্যান্টলি। অর্থাৎ এর বিভিন্ন কোয়ারি আছে এই এসকিউএল ল্যাঙ্গুয়েজে, সেই কোয়ারির মাধ্যমে আমরা ইনসার্ট বলো, আপডেট বলো, সিলেক্ট বলো, ডিলিট করো, এগুলো আমরা ডাটাবেসে খুব ইজি ওয়েতে করতে পারি। NTFS and EXT are some example of the file management systems in Windows and Linux. Repeatedly,
রেসপেক্টিভলি MySQL, MS SQL, Oracle, DB2 are some example of the DBMS. Oracle এর নাম হয়তো তোমরা শুনে থাকবে। Oracle এর নাম শুনেছো তোমরা? হ্যাঁ স্যার, শুনেছি। হ্যাঁ, Oracle বেসিক্যালি একটা কোম্পানি। তাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও আছে। MySQL একটা তোমার সফটওয়্যার, যেখানে আমরা এই ডাটাবেস রিলেটেড কাজগুলো করতে পারি। চ্যাম্পের মাধ্যমে তোমাদের যেটা দেখিয়েছিলাম ওটা বেসিক্যালি MySQL। ওকে, স্যার ওরাকেলের সেই কি একটা ভার্চুয়াল মেশিন, ওটা কি ওই ওরাকেল? ওরাকেলের কি বলো? ভার্চুয়াল মেশিন সে লিনাক্স ফিনাক্স রান করানো যায়? হ্যাঁ, ওরাকেল একটা কোম্পানি, ওদের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে। হ্যাঁ, ওরাকেলের ও ওরাকেল একটা আচ্ছা। বিশাল বড় কোম্পানি যারা ডাটা রিলেটেড কাজকর্ম করে থাকে। তো সেই ওরাকেলের বিভিন্ন রকম সফটওয়্যার আছে, যেমন ডাটাবেস হ্যাঁ আমি ম্যানেজমেন্ট সিস্টেমেরও আছে, দেখছিলাম ওই ভার্চুয়াল মেশিন, ওই যে লিনাক্স রান করানো যায় হ্যাঁ, উইন্ডোজে, ওইটা। ভার্চুয়াল মেশিনেরও আছে। ঠিক আছে, রিসেন্টলি আমি একটা ওরাকেল থেকে সার্টিফিকেট কোর্সও করলাম। তো এইরকম বিভিন্ন রকম লার্নিং প্ল্যাটফর্মও আছে। ঠিক আছে, তো সেই জিনিসগুলোও আছে, তোমরা গুগল সার্চ করলেও দেখতে পাবে। ওরাকেলের বিভিন্ন প্রোডাক্ট আছে, ওদের একটা ইউনিভার্সিটিও আছে, ওরাকেল ইউনিভার্সিটি। তো ওখান থেকে ওরা স্টুডেন্টদের গাইডও করে, পড়ায়। ওকে, তো ওরাকেলের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে। তো এই হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে ফাইল প্রসেসিং যে সিস্টেম ছিল সেটার ডিফারেন্স। দেখো এই জিনিসটা বুঝতে পারলে কিনা। আর এই যে NTFS, EXT, এইগুলো আমরা নর্মাল ফাইল সিস্টেম ইউজ করে থাকি। এইখানে তোমরা যদি যাও, তোমরা একটা ফাইল ওপেন করো, এখানে যখন তোমরা প্রপার্টিসে যাবে, প্রপার্টিসে যাওয়ার সাথে সাথে এখানে তোমরা আহ, এখানে দেখায় NTFS কিনা, শুধু দেখতে পাচ্ছি। এখান থেকে দেখা যেত কোথাও একটা অপশন ছিল। এখান থেকে পারমিশন মডিফাই করা যায়। আচ্ছা, অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। এখানে ছিল একটা অপশন, NTFS, ফ্যাট, এই অপশন গুলো ছিল। এইগুলো হচ্ছে বিভিন্ন আমাদের এক্সাম্পল, এইটার এক্সাম্পল। ওকে, তো অপশনটা আমি দেখতে পাচ্ছি না, তোমাদের পরে আমি দেখিয়ে দেবো। ওটা আমি ফাইলে এখান থেকে কিভাবে দেখতে হতো ভুলে গেছি। তো এইভাবে এই জিনিসগুলো দেখা যায়। NTFS, XT, এগুলো হচ্ছে বিভিন্ন ফাইলে কিভাবে কাজ হচ্ছে তার এক্সাম্পল। ওকে, ফাইল সিস্টেম। তো এই পার্টটা একটু নোট করে ফেল। স্যার ওই সেকেন্ড যে প্যারাটা আছে না, দা ফাইল সিস্টেম ইজ ইনস্টল, ওটাকে লিখতে হবে? দাঁড়াও 1 মিনিট, শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হুম, লোড সেটিং হয়ে গেছে, 1 মিনিট। চলো, বলো কি বলছো, বলো। বলছি ওই যে ফার্স্ট প্যারাটা লিখে নিয়েছি, হুম, বা মেন থেকে শুরু করে ম্যানার পর্যন্ত, তারপর নিচের প্যারাটাকে লিখতে হবে? হুম, লিখে নাও, কারণ এটা বাই ডিফল্ট অপারেটিং সিস্টেমের সাথে ইনস্টল হয়ে যায়। এই যে কথাগুলো একটু লেখো, এটা পুরোটাই নোট করে ফেলো, এক্সাম্পল সহ। সবজি লিখবো পুরো। হুম হুম, এক্সাম্পল সহ লিখে নাও। ঠিক আছে। আর SQL এর ফুল ফর্মটা এখানে আন্ডারলাইন করে রাখবে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো লিখে নাও, হয়ে গেলে রেসপন্স করো। তো এই টেবিল ফর্মটা খুবই ইম্পর্টেন্ট। আর এই ডিফারেন্সটা প্রায় পরীক্ষাতেই আসে। ফাইল বেস সিস্টেমস অ্যান্ড ডাটাবেস সিস্টেমের মধ্যে যে ডিফারেন্সটা,
তো এখানে পুরো টেবিল ফর্মে সেটা করে দেওয়া আছে। কি বলছে দেখো, দ্য ডাটা অ্যান্ড প্রোগ্রাম আর ইন্টারডিপেন্ডেন্ট। আর এখানে কি বলছে, ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। ডাটাবেস সিস্টেমে ডাটা অ্যান্ড প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। ফাইল সিস্টেমে যেটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট থাকে। ওকে, নেক্সট কি বলছে, ফাইল বেস সিস্টেমস কজ ডাটা রিডান্ডেন্সি, দ্যাট ডাটা মে বি ডুপ্লিকেট ইন দ্য ডিফারেন্ট ফাইলস। তো ডাটা রিডান্ডেন্সি, এই রিডান্ডেন্সি কথাটা হয়তো তোমাদের কাছে নতুন। রিডান্ডেন্সি মানে হচ্ছে যে কোনো ডুপ্লিকেট থাকা। আমাদের ফাইল সিস্টেমে প্রায় হয়ে যায় যে একটা ফাইলে ২, ৩, ৪টে করে ডুপ্লিকেট তৈরি হয়ে যায়, বা আমরা মনে থাকে না এক জায়গায় সেভ করেছি আবার অন্য জায়গায় সেভ করি। তো সেক্ষেত্রে এই যে জিনিসগুলো হয় সেটাকে বলা হয় রিডান্ডেন্সি, ডাটা রিডান্ডেন্সি। এই ডাটা রিডান্ডেন্সি কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস এ বা ডাটাবেস সিস্টেমে ম্যানেজ করা হয়। কারণ যত বেশি ডাটা স্টোর করবে তত স্টোরেজের অপচয় হবে। তো সেক্ষেত্রে আমাদের এই রিডান্ডেন্সির ব্যাপারটাকে একটু খেয়াল রাখতে হয় ডাটাবেস সিস্টেমে। ডাটাবেস সিস্টেমস কন্ট্রোল ডাটা রিডান্ডেন্সি। ডাটা the data appear only once in the system. ওকে, নেক্সট ফাইল বেস সিস্টেমে কি বলছে দেখো, ফাইল বেস সিস্টেমস কজ ডাটা ইনকনসিস্টেন্সি। ডাটাবেস the data is a different files may be different, that cause data inconsistency. Inconsistency কথাটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইউজ করি বিভিন্ন টাইমে। তো সেক্ষেত্রে তোমার ডাটাটা যদি ইনকনসিস্টেন্সি হয়, কোনো একটা ডিভাইস থেকে মনে করো তুমি অ্যাক্সেস করতে পারছো, কোনো একটা ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারছো না, তাহলে ওই অ্যাপ্লিকেশনটা বেশি দিন মার্কেটে চলবে না। তো সেই জন্য ডাটাটাকে কনসিস্টেন্সি রাখা হয়। এই ডাটা কনসিস্টেন্সি বোঝাচ্ছে এটাই যেন সমস্ত ডিভাইস থেকেই ডাটাকে অ্যাক্সেস করা যেতে পারে। তো সেই জন্য ডাটা কনসিস্টেন্সির ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়ে যায়। যে বিভিন্ন ডিভাইস থেকে যখন অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠানো হচ্ছে যেন সবাই সেই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারে। একটা ডিভাইসে অ্যাক্সেস করা যাচ্ছে, একটা ডিভাইসে অ্যাক্সেস করা যাচ্ছে না, বা ডাটাটা কোনোভাবে আহ ক্র্যাশ হয়ে গেছে, সেক্ষেত্রে কোনো ডিভাইসই অ্যাক্সেস করতে পারছে না। এগুলো সমস্ত কিছুই ডাটা ইনকনসিস্টেন্সির উদাহরণ হতে পারে। যদি এই ডাটা ইনকনসিস্টেন্সি হয় তাহলে কোনো একটা ডিভাইস অ্যাক্সেস করতে পারবে, কোনো একটা ডিভাইস পারবে না, বা কোনো ডিভাইসই পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের ডাটা ইনকনসিস্টেন্সিটাকে মানে কনসিস্টেন্সিটাকে মেনটেন করতে হয়। তাই জন্য বলছে ডাটাবেস সিস্টেমস that always consistency because data appear only once, that maintain data integrity in the systems. তো ডাটা ইন্টিগ্রিটি ওটাই এনসিওর করে যেন সমস্ত ডিভাইসের ডাটা যেটা আমরা শেয়ার করছি সেটা প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউটেড হয়। নেক্সট কি বলছে দেখো, ফাইল সিস্টেমস প্রোভাইড দ্য ডিটেলস অফ দ্য ডাটা রিপ্রেজেন্টেশনস অফ দ্য ডাটা রিপ্রেজেন্টেশনস অ্যান্ড স্টোরেজ অফ ডাটা। তো আমরা এখানে ডাটাগুলোকে স্টোর করে রাখি, খুবই একটা হেল্পফুল জিনিস, যেখানে আমরা বিভিন্ন রকম আমাদের পুরাতন মেমোরিজ বলো বা সমস্ত কিছুই স্টোর করে রাখি। আর ডিবিএমএস gives a abstract view of the data that hides the details, অর্থাৎ এই যে ডিবিএমএস এর মধ্যে যে ডাটাগুলো স্টোর হচ্ছে তার ডিটেলস গুলো আমাদের থেকে হাইড থাকে, অর্থাৎ সেটা কত এতে কত তারিখে ওখানে সাবমিট হয়েছে সেই ডিটেলস গুলো কোম্পানির কাছে আছে, কিন্তু অ্যাজ এ নর্মাল ইউজার তুমি সেইগুলোকে দেখতে পাবে না। তার সাইজ কত, কি ফরম্যাটে আছে, সেই জিনিসগুলো নর্মাল ইউজার হিসেবে তুমি দেখতে পাবে না। ওটা ডিবিএমএস অ্যাডমিনিস্ট্রেটরের কাছে পাওয়ার আছে, সে ওগুলো দেখতে পারে। নেক্সট কি বলছে দেখো, the database cannot be shared because data is distributed in different files. তুমি একটা মনে করো তোমার ফাইল সিস্টেমে কোনো একটা মুভি তুমি স্টোর করে রেখেছো। এবার নর্মালি কি তুমি যদি ওটা গুগল ড্রাইভে আপলোড না করো তাহলে নর্মাল কি তোমার এই ফাইল সিস্টেমটা শেয়ার করতে পারে, মানে ফাইল সিস্টেমের মাধ্যমে? তোমরাই বলো। তোমার ডিভাইসে একটা মুভি তুমি স্টোর করেছো, তো সেই মুভিটা কি না তুমি শেয়ার করতে পারবে না। তো সেক্ষেত্রে তো সেটা করার জন্য কি করতে হবে, তোমাকে ওটাকে গুগল ড্রাইভে আপলোড করতে হবে, একটা লিঙ্ক জেনারেট করতে হবে, তারপর গিয়ে তুমি ওটা শেয়ার করতে পারবে। কিন্তু এই ফাইল সিস্টেম নর্মাল যে আমাদের পুরাতন ট্র্যাডিশনাল ফাইল সিস্টেম ছিল, সেই ফাইল সিস্টেমে আমরা ওই ফাইলটাকে শেয়ার করতে পারবো, কিন্তু ডিবিএমএস এ ওই পার্টটা থাকে না, পুরোটাই স্টোর থাকে অনলাইন এবং যে কেউ চাইলে অ্যাক্সেস করতে পারে। কি বলছে দেখো, দ্য ডাটাবেস দ্যাট
and data is easily shared because data is stored at ওয়ান প্লেস মিনস এটা বোঝাতে চাইছে যে একটা প্লেস মানে একটা ডেডিকেটেড সার্ভারে স্টোর আছে এবং সেই সার্ভারটার অ্যাক্সেস পুরো অল ওয়ার্ল্ডে সবার কাছে আছে। তো সেই অ্যাক্সেসটা তুমি ওই লিঙ্কটা শেয়ার করে দিলে সে পেয়ে যাবে। তার থ্রুতে ও রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট পাঠালে ওই অ্যাকসেপ্টটা পেয়ে যাবে। মানে ওই ভিডিওটা বলো বা যে কোনো ডকুমেন্ট বলো তুমি যেটা শেয়ার করতে চাইছো সেটার ও অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, ইন ফাইল বেস সিস্টেমস ডাটা ইজ ওয়াইডলি স্প্রেড ডিউ টু দ্য রিজনস অফ বেস ফাইল সিস্টেমস প্রিভিয়াস পোর্ট সিকিউরিটি। ঠিক আছে, তো এখানে একটা সিকিউরিটি কনসার্ন থেকে যায়। আমাদের যে নর্মাল ফাইল সিস্টেম, যে কেউ চাইলে এসে তোমার ডিভাইসের অ্যাক্সেস পেলে সে যে অ্যাক্সেস করতে পারে, কিন্তু আমাদের যে ডাটাবেস সিস্টেমে সেখানে প্রপার অথেন্টিকেট তুমি যদি না হও, মানে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি তোমার অ্যাকাউন্ট লগ ইন যদি না করো, তাহলে কি তুমি তোমার জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবে? মনে করো তোমার জিমেল গুগল ড্রাইভে অনেক কিছু স্টোর আছে, ফটোসে অনেক কিছু ফটো স্টোর আছে। এবার তুমি যদি তোমার জিমেল যে পাসওয়ার্ড সেটা ভুলে যাও, তুমি কি অথেন্টিকেট করতে পারবে? হ্যাঁ, ফরগেট পাসওয়ার্ড মেরে করা যেতে পারে, কিন্তু তারপরেও তো তোমাকে অথেন্টিকেট করতে হবে। তোমার ফোনেতে ওটিপি আসবে, তোমার ফোনেতে একটা পপ আপ আসবে, সেগুলোকে প্রপার ফুলফিল করলেই তবে হবে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো অথেন্টিকেশন পুরো চেক করছে এবং সিকিউরিটিটাকে প্রপার ওয়েতে বজায় রাখছে। তো এইগুলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রুতে কিন্তু হবে। ইটস প্রোভাইডস মেনি মেথডস টু মেনটেন ডাটা সিকিউরিটি ইন ডাটাবেস। তো ডাটাবেস সিস্টেমে কিন্তু প্রপার ওয়েতে সিকিউরিটি মেনটেন করেই ডাটাগুলোকে স্টোর করা হয়। যে কেউ চাইলে যখন এসে অ্যাক্সেস রিকোয়েস্ট করলে সে কিন্তু পাবে না, তাকে প্রপার ওয়েতে অথেন্টিকেট ফার্স্টে করতে হবে। আহ, মানে সে যে প্রপার ওই ডাটারই ইউজার ওনার, তো সেইটাকে তাকে ফুলফিল প্রুফ দিতে হবে, তারপরেই সে কিন্তু অ্যাক্সেস পাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, নাহলে তো যে কেউ যে কারোর পার্সোনাল ইমেজ ফটো সমস্ত কিছুই দেখতে পাবে। তো সেক্ষেত্রে তার শুধু জিমেল আইডির এটাই দরকার। তো তাই জন্য অথেন্টিকেট করে নেওয়াটা প্রয়োজন পড়ে যাচ্ছে ডিপিএমএস এ। তো ফাইল বেল সিস্টেমস ইজ লেস কমপ্লেক্স সিস্টেমস, আর ডিবিএমএস অবভিয়াসলি কমপ্লেক্স সিস্টেম, যেহেতু এখানে এত কিছু ব্যাপার স্যাপার আছে তাই জন্য এখানে ডিবিএমএস সিস্টেমটা কমপ্লেক্স সিস্টেমস বলছে। নেক্সট বলছে, ফাইল বেস সিস্টেমস টেক্স মাচ প্লেস ইন দ্য সিস্টেমস অ্যান্ড মেমোরি ওয়েস্টেজ ইন দিস অ্যাপ্রোচ। অবশ্যই এখানে ডাটা রিডান্ডেন্সি কাজ করে, ডাটা রিডান্ডেন্সির ফলে স্যার একটু উপরে পেজটা একবার একটু দেখান। হ্যাঁ দাঁড়াও, আমি লেখার জন্য টাইম দেব, আমি বলে নিই, আমি লেখার জন্য টাইম দেব। ঠিক আছে, মানে 3 নম্বর পয়েন্টটা একটুখানি বাকি ছিল, আচ্ছা, এই লাস্ট লাইনটা ওটা লিখে তাহলে বন্ধ করে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ হয়ে গেছে। না 3 নম্বর পয়েন্টটা 3 নম্বর। আচ্ছা, 3 নম্বর, আমি লেখার জন্য টাইম ঠিক দিচ্ছি। আছে। ওকে, আর নেক্সট কি বলছে দেখো, আহ, অবশ্যই এটা একটু কমপ্লেক্স সিস্টেমস, ডিবিএমএস যেটা আছে সেটা কমপ্লেক্স সিস্টেমস। নেক্সট কি বলছে দেখো, দ্য কস্ট অফ দ্য ফাইল প্রসেসিং সিস্টেমস ইজ লেস দ্যান ডিবিএমএস সিস্টেমস। অবভিয়াসলি এখানে কস্টটাও একটু কম ডিবিএমএস সিস্টেমের, কারণ ডিবিএমএস তোমরা বুঝতেই পারছো একটা ডেডিকেটেড হার্ডওয়্যার মেনটেন করতে হচ্ছে, যেটাকে বিভিন্ন ডিভাইসে অ্যাক্সেস দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে কস্টটা অবভিয়াসলি বেড়ে যাচ্ছে। একটা ডেডিকেটেড যখন সার্ভার তুমি বিল্ড করছো বা সিআর সার্ভার কিনছো, সেক্ষেত্রে অবভিয়াসলি কস্টটা বাড়বে। দ্য কস্ট অফ দ্য ডাটাবেস সিস্টেমস ইজ মাচ মোর দ্যান এ ফাইল প্রসেসিং সিস্টেম। অবভিয়াসলি তো কস্টের ব্যাপারটা এখানে এসেই যায়। ফাইল বেস সিস্টেম টেক্স মাচ স্পেস ইন the systems and memory is wasted in the this approach. তো ফাইল বেস সিস্টেমে যে ডাটা রিডেন্ডেন্সির ব্যাপারটা তোমাদের ফার্স্টে বললাম, ডাটা রিডেন্ডেন্সির জন্য যে সেম ফাইল 2-3 বার করে স্টোর থেকে যায়, তো সেইগুলোর জন্য মেমোরি ওয়েস্টেজ হয়। বা কোনো বড় হার্ড কপি, মানে কোনো বড় সফট কপি তুমি স্টোর করে রেখেছো, তো সেক্ষেত্রেও কোনো একটা ভিডিও বলো অডিও বলো, তো সেক্ষেত্রেও কিন্তু অনেকটা স্টোরেজের প্রয়োজন হয়। কিন্তু ডাটাবেস সিস্টেমে সমস্ত জিনিসটাকে যদি বড় হয় সেটাকে কম্প্যাক্ট করা হয়, করে স্টোর করা হয়। ডাটাবেস অ্যাপ্রোচ স্টোর ডাটা মোর এফিসিয়েন্টলি, ইট টেক্স লেস স্পেস ইন দ্য সিস্টেমস অ্যান্ড মেমোরি ইজ নট ওয়েস্টেড। ওকে, আহ সেক্ষেত্রে তোমরা দেখবে, তোমরা যখন কোনো ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে ছবি বা ভিডিও আপলোড করো,
দেখবে পুরোপুরি তোমরা যে কোয়ালিটিতে আপলোড করো সেই কোয়ালিটিতে আপলোড হয় না। তোমরা নিশ্চয়ই এটা নোটিস করেছো। তো কোয়ালিটি কিছুটা ওটা ডিক্রিজ করে দেয়। কেন করে দেয়? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মিলিয়ন মিলিয়ন ইউজার্স আছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। মিলিয়ন্স বললে ভুল, বিলিয়ন্স, অনেক অনেক ইউজার, বিলিয়ন্স বিলিয়ন্স, ওকে। তো সেক্ষেত্রে কি হয় যে প্রত্যেকেই যদি ওই সেম কোয়ালিটির ভিডিও আপলোড করে, যেটা খুবই মানে হাই কোয়ালিটির ভিডিও, সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক ডাটাবেসের প্রয়োজন পড়বে, অনেক স্টোরেজের প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে কিন্তু পুরোটা মেনটেন করা কোম্পানির পক্ষে অনেক ব্যয়বহুল। তো সেক্ষেত্রে ওই ফাইলের সাইজটা ডিক্রিজ করে দেয়। বুঝতে পারলে? এই জন্য ফাইলের সাইজটা যখন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করবে দেখবে অনেকটা ডিক্রিজ হয়ে যায়। হোপফুলি তোমরা নোটিসও করেছো। বা হোয়াটসঅ্যাপে কোনো একটা, হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কোনো কিছু ছবিও যখন সেন্ড করো, দেখবে যে অরিজিনাল তোমার, এইচডি কোয়ালিটি করে দিই। হ্যাঁ, এইচডি কোয়ালিটি করলে একটু ওর থেকে বেটার কোয়ালিটিতে যাবে। কিন্তু তোমার ফোনের যে অরিজিনাল, যখন কোনো একটা ক্যামেরাতে ছবিতে ক্লিক করেছো, অ্যাবাউটে গিয়ে দেখবে বা প্রপার্টিসে গিয়ে দেখবে যে যে সাইজটা দেখায়, তুমি শেয়ার করে তোমার ফ্রেন্ডের ফোনে গিয়ে দেখবে যে ওই সাইজটা দেখায় না, অনেকটা কমে যায়। হোপফুলি তোমরা নোটিস করোনি এই ব্যাপারটা। দেখবে এই জিনিসটা কিন্তু হয়ে থাকে। হ্যাঁ স্যার, ওটা সেই ফাইল করে একমাত্র যদি পাঠানো হয়, মানে হুম। পিএনজি ফাইল বা জেপিইজি ফাইল করে, তখন হ্যাঁ, একমাত্র জিপ জিপ থাকে জিপ কাছাকাছি। ফাইলে তুমি যদি পাঠাও তবেই হয়। হুম। হ্যাঁ, ওই আর কি কোনো ফাইল করে এমনি সরাসরি ছবি পাঠালে, এইচডি করে পাঠালেও যথেষ্ট কমে যায় হুম। কোয়ালিটি। তুমি অ্যাবাউট সেকশনে গেলেই দেখতে পেয়ে যাবে যে ওখানে কত এমবি দেখাচ্ছে আর তোমার ফোনে অরিজিনাল ছবি ক্লিকের সময় কত এমবি হ্যাঁ দেখিয়েছে। তো সেক্ষেত্রেই বুঝতে পারবে যে ওখানে একটা কম্প্যাক্ট হয়েছে ডাটার। ওকে। নেক্সট কি বলছে দেখো। এখানে আরো পয়েন্ট, অনেক কটাই পয়েন্ট আছে। টু জেনারেট ডিফারেন্ট রিপোর্ট টু টেক এ ক্রুশিয়াল ডিসিশনস ইজ ভেরি ডিফিকাল্ট ইন ফাইল বেস সিস্টেমস। তো এখানে ফাইল বেস সিস্টেমে বিভিন্ন ডিসিশন নেওয়া অনেকটা কঠিন হয়ে যায়, কিন্তু আমাদের ডিবিএমএস এ অনেক রকম ফিচার্স আছে, তার মাধ্যমে আমরা খুব সহজেই একটা রিপোর্ট জেনারেট করতে পারি। তাই বলছে ডাটা রিপোর্ট ক্যান বি জেনারেটেড ভেরি ইজিলি ইন required format in database system, because data in database is stored in a organized manner. এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। and easily retrieved, generate different report। তো ইজিলি আমরা কোনো কিছু রিপোর্ট জেনারেট করতে পারি, রিট্রিভ করতে পারি, এডিট করতে পারি। তো সমস্ত কাজটা আমরা ডিবিএমএস এ খুব ইজি ওয়েতে করে নিতে পারি। ওই জন্য ডিবিএমএস সিস্টেমস মোস্ট ফেমাস এখন ইউজ হয়। ওকে। নেক্সট কি বলছে দেখো, ফাইল বেস সিস্টেমস ডাজ নট প্রোভাইড দ্য concurrency facility and DBMS provides the concurrency facility. Next কি বলছে, file based systems does not provide data atomicity functionality, database systems provide data atomicity functionality। atomicity জিনিসটা কি? atomicity বেসিক্যালি তোমাদের বলছে যে আহ, যে অ্যাট এ টাইমে বিভিন্ন ইউজার যেন অ্যাক্সেস করতে পারে জিনিসটাকে। ওকে। তো সেটাই বলছে atomicity facility। If one application fails, it does not affect the other files and systems. If database fails, it affect all applications। অবশ্যই যদি ডাটাবেসেই তো সমস্ত কিছু স্টোর আছে, যদি একটা ডাটাবেসে ফেল হয়েছে, তো সেই ডাটাবেস যে কটা তোমার ডিভাইসকে, যে কটা ওয়েবসাইটকে সার্ভিস দিচ্ছিল, সেটা সমস্ত কিছুই ফেল হয়ে যাবে। ওই জন্য দেখবে মাঝে মাঝে সার্ভার ডাউন বলে, ব্যাংকের ক্ষেত্রেও তোমরা শুনে থাকবে, ব্যাংকে অনেক সময় সার্ভার ডাউন হয়ে যায়, যে তুমি টাকা উইথড্র করতে গেছো, টাকা তোমাকে দেবে না, বলবে সার্ভার ডাউন। তো সেক্ষেত্রে কি হয়, তাদের ডাটাবেসটা কোনো কারণে বসেছে, আহ, কোনো কারণে ফাংশনালিটি কাজ করছে না, তাই জন্য সার্ভার ডাউন হয়েছে। ওকে। ইফ ডাটাবেস ফেলস ইট ইট ডাটাবেস fail, it affects all application that depend on this database। ওকে। নেক্সট কি বলছে, হার্ডওয়্যার কস্ট ইজ লেস দেন ডাটাবেস সিস্টেমস, অ্যান্ড এটার ক্ষেত্রে হার্ডওয়্যার কস্ট ইজ হায়ার, হাই ইন ডাটাবেস দেন ফাইল সিস্টেমস। তো ডাটাবেস সিস্টেমে আমাদের অবভিয়াসলি একটা ডেডিকেটেড হার্ডওয়্যার রাখতে হচ্ছে, যেখানে আমাদের সমস্ত ডাটাগুলো স্টোর হচ্ছে, এবং এটা ফাস্ট যতটা হবে তত ফাস্ট তোমার ওয়েবসাইট স্পিড বাড়বে, তত ফাস্ট লোডিং হবে। তো এই জন্য এই হার্ডওয়্যার কস্টিংটা এখানে অনেকটাই বেশি হয়ে যায়। ঠিক আছে। দেখো কত পয়েন্টগুলো বুঝতে পারলে কিনা। তো এবার আমি তোমাদের টাইম দেবো, জাস্ট এই পয়েন্টগুলো একটু লিখে নাও।
স্যার এগুলো হয়ে গেছে, লাস্টের পেজটাই বাকি আছে, আচ্ছা আর 7 নাম্বারেরটা। 7 নাম্বার অব্দি আচ্ছা লিখে নাও, এটা হয়ে গেলে বলো, আমি স্ক্রল করে দিচ্ছি।